সুপ্রিয় দর্শক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক দুর্নীতিবাজ, সন্ত্রাসী এবং চরম ভণ্ড সন্ত্রাসীর নাম। আসিফ মাহমুদের চরম স্বীকারোক্তি 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ডিপ স্টেটের মহাপরিকল্পনা ফাঁস। ডক্টর ইউনূসকে নিয়ে অনন্তকাল রাজত্ব করার ছক কি ভেস্তে গেল? তারেক রহমানকে মাইনাস ও বিএনপিকে ধ্বংস করতে পর্দার আড়ালে সেই রোডম্যাপ আসলে কি ছিল? ইনকিলাব মঞ্চ, এনসিপি নির্বাচন বানচালের গোপন মিশন এবং আসিফের এই ভোল পাল্টানো, হঠাৎ করে যে ভোল পাল্টানো, তার নেপথ্যের আসল সত্যটা আসলে কি? দেশ ও প্রবাসে যে যেখানে থেকে আমাদের দেখছেন সবাইকে জানাই জোরালো প্রতিবাদী অভিবাদন। আজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় বোমা ফাটালেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, জুলাই সন্ত্রাসী, বর্তমান জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রিয় দর্শক, আমরা এতদিন যা সন্দেহ করেছিলাম, যা নিয়ে বারবার সোচ্চার হয়েছিলাম, আজ তা খোদ সরকারের ভিতর থেকে আসা একজন ব্যক্তির মুখ দিয়ে বেরিয়ে এলো। এর আগে আপনারা দেখেছেন ব্রিগেডিয়ার শাখাওয়াত বিভিন্ন কথাবার্তা বলছেন, যেগুলো সরকারের বা ইউনূস সরকারের ভিতরের অনেক অনিয়মের কথাগুলো বা সন্ত্রাসী কার্যকলাপের কথাগুলো বেরিয়ে আসছে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে আর একটা বক্তব্য দিচ্ছেন, যে বক্তব্যটা আমি মনে করি যে সত্যের আলাপন বা সত্যকে ঢেকে দেওয়ার বা নিজেকে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টার এই কথার অন্তরালে কিন্তু সে সত্যটা আমাদের সামনে নিয়ে আসছে। আপনারা কি কল্পনা করতে পারেন এই তথাকথিত গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে 2019 সাল পর্যন্ত ক্ষমতায় বসিয়ে রাখার এক ভয়ঙ্কর নীল নকশা চূড়ান্ত হয়েছিল? যে কথাটা আমরা বারবার বলছিলাম যে ইউনূসকে 5 বছর, 10 বছর, 50 বছর, ইউনূস তার নিজের মুখেও কিন্তু সাক্ষাৎকারে বলেছে যে জনগণ তাকে চায়। তার মানে তাদের কিন্তু একটা টার্গেট ছিল, কিন্তু অথচ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে কিন্তু ঠিক উল্টা কথা বলে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, মানে তাদের সেই পাপটাকে শাক দিয়ে ঢাকার চেষ্টা করছেন। আসিফ মাহমুদ আজ প্রকাশ্য দিবালোকে স্বীকার করলেন যে তথাকথিত ডিপ স্টেট বা পর্দার আড়ালে অতি শক্তিশালী কিছু প্রতিষ্ঠান তাদের অফার দিয়েছিল শেখ হাসিনার মেয়াদ অর্থাৎ 2029 সাল পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকুন, আমরা আপনাদের সব রকম ব্যাকআপ দিব। কেন এই অফার? কেন জনগণের ম্যান্ডেট ছাড়াই একটি অনির্বাচিত সরকারকে 5 বছর টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল? আজ আমরা প্রতিটি পরত খুলে দেখার চেষ্টা করব কিভাবে তারেক রহমানকে রাজনীতি থেকে চিরতরে মাইনাস করার একটা রোড ম্যাপ সাজানো হয়েছিল, কিভাবে ইনকিলাব মঞ্চ, জামাত এবং এনসিপি মিলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে চেয়েছিল এবং কিভাবে আজ আসিফ মাহমুদ নিজেকে সাধু সাজানোর ব্যর্থ চেষ্টা করছেন। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, কারণ প্রতিটি তথ্য আপনার চোখ খুলে দেবে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা সেই সন্ত্রাসী আসিফ মাহমুদের একটা বক্তব্য শুনে আসি, দুর্নীতিবাজ আসিফের কিছু বক্তব্য শুনে আসি, সে আসলে কিভাবে সাধু সাজার চেষ্টা করছে সেটা আমরা একটু দেখে আসি। আসলে রিস্টেট বলা হয়, তাহলে আমাদের কথা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন। স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল কি করে তাদের সাথে একটু বোঝার দিতে, আমরা কিন্তু সেটা ছাড় দিইনি। প্রতিবাদকে বিদায় দেওয়ার মধ্য দিয়ে আমরা এই যে নতুন বাংলাদেশ গড়া একটা বাংলাদেশ 2.0। দর্শক শুনলেন ওর মুখেই ডিপ স্টেট। তো ডিপ স্টেট তথাকথিত এই ডিপ স্টেট কারা, সেই বাবাদের নামটাও বলা দরকার। তথাকথিত তোমার সরকারের ভিতরে, এবং তোমরাই যে চাইছিলা যে এই সরকারটাকে দীর্ঘস্থায়ী ভাবে রাখার জন্য এবং দীর্ঘদিন ক্ষমতায় থেকে এবং এই সরকারকে বিপ্লবী সরকারের দিকে ধাবিত করার চেষ্টা তোমরাই করেছিলা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন দোকান খোলার মাধ্যমে, সেগুলো কিন্তু আমরা জানি। তারপরে সাধু সাজাচ্ছে, কিভাবে সাধু সাজার চেষ্টা করছে দর্শক শুনি, ওর মুখের কথাগুলো আমরা একটু শুনি। এবং পরবর্তীতে সেই লড়াই এখন অব্যাহত আছে। তারই একটি ধারাবাহিকতা হিসেবে আপনারা জানেন যে প্রায় 1 বছরের দীর্ঘ আলোচনার ভিত্তিতে সংস্কার কমিশনের রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে এই জুলাই সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং সবগুলো রাজনৈতিক দল স্বাক্ষর হয় এবং সেই জুলাই সনদের থেকে আলোচনা করার জন্য তখন গণভোট। দেখেন দর্শক, সত্যটা কিভাবে বেরিয়ে আসে। এই যে জুলাই সনদ, ঐকমত্য কমিশন, এর মাধ্যমে যে সময় ক্ষেপণ, এর মাধ্যমে কিন্তু এরা ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করে ফেলছিল। তারেক রহমানের 25শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার আলটিমেটাম এবং বিভিন্ন সংগঠনের দ্রুত নির্বাচন করার যে আলটিমেটাম, সেই আলটিমেটাম গুলোই কিন্তু আসলে তাদেরকে বাধ্য করেছে। কিন্তু এখন তারা সেই জিনিসটাকে ঢেকে দিয়ে তাদের মিথ্যা আলাপন দেওয়ার চেষ্টা করছে যে তারা চায় নাই। অথচ এই ছেলে যে সরকারের শেষ দিন পর্যন্ত, নির্বাচনের
যত তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত সে ক্ষমতায় ছিল, মানে ক্ষমতা তারা ছাড়তেই চায় নাই। যেহেতু নির্বাচনটা তফসিলটা ঘোষণা করতে হবে, বাধ্য হয়ে কিন্তু সে উপদেষ্টা পদ ছেড়েছিল। সে কথা কিন্তু আমরা জানি, এবং তাই জানি কিভাবে হাজার হাজার কোটি টাকা সে এই ১.৫ বছরে লুটপাট করেছে, সেটাও কিন্তু জনগণ জানে। শুনি ওর কথাগুলো আরেকটু, এই চোর বাটপারের। আমরা দেখি যে নানা ধরনের ষড়যন্ত্র এবং ক্যাম্পেইন ক্যাম্পেইনের ফলেও কিন্তু জনগণের হ্যাঁ রিপোর্ট করে বিজয়ী হয়। সমসাময়িক প্রেক্ষাপটে দেখলাম যে আমরা দেখেছিলাম যে একজন বিচারপতি ছিলেন আওয়ামী লীগের সময়, তিনি একটা বক্তব্য বলেছিলেন যে জিয়াউর রহমান তো সবচেয়ে বড় রাজা। আপনারা তো সবাই মিলে আমরা দেখছি। তো সেই জিয়াউর রহমানের দলই ক্ষমতায় এসে তাকে এক মাসের মধ্যে জামিন বাস্তবায়ন করেছে। সুতরাং আমরা যে জাতীয়তাবাদী শক্তি হিসেবে দেখেন, সে আবার একটু বিএনপির প্রতি আলগা পীড়িত দেখানোর চেষ্টা করছে। কি দেখানোর চেষ্টা করছে? যে আওয়ামী লীগের আমলে কোনো একজন জিয়াউর রহমানকে বড় রাজাকার বলেছে, অমুক বলেছে, তমুক বলেছে। ঠিক আছে, এগুলো তো আওয়ামী লীগ বলেছে। এখন সেগুলোর জন্য জিয়াউর রহমান বা তারেক রহমানের যে মামলা, সেটাও তো আপনারা না শেষ দিন পর্যন্ত তাকে মামলা ঝুলিয়ে রেখে দেশে যাতে না আসতে পারে সেই ব্যবস্থাও করেছিলেন। শুনি ওর কথাগুলো আর একটু শুনি বাটপারের। আমরা আমাদের মনে হচ্ছে যে উপর যে প্রেসিডেন্ট চলছে স্বদেশে একটা কথা আছে না, যে ক্ষমতায় আছে একজন কিন্তু কে চালাচ্ছে থেকে সেই নিজের পরিচালকের সময় কিন্তু কেউ এই দেশটা চালাচ্ছে। নাহলে আমরা এরকম জিয়াউর রহমানকে সবচেয়ে বড় রাজাকার বলা, তারপর বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বর্তমান তারেক রহমান নিয়ে বক্তব্য করেছেন, খালেদা নিয়ে বক্তব্য করেছেন, তাদেরকে এখন সাথে আর এই জিনিসগুলো খুব অসাধারণ আমাদের দেখতে। আমরা ইদানিং দেখছি যে নতুন সরকার, আমাদের যখন সরকার ছিল, আমি সেই ছিলাম, আমাদেরকে বারবার বলা হতো যে নির্বাচিত সরকার আসলে এক কথা। দেখেন, ওর কথা একটা স্পষ্ট জিনিস আসছে, সেটা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসার পরে নাকি আওয়ামী লীগের যারা জিয়াউর রহমানকে বড় রাজাকার বলেছিল, অমুক বলেছিল, তমুক বলেছিল, তাদের সাথে ঘুরছে। মানে তাদের খুব জ্বালা করছে এই কারণে, এই নির্বাচনটা যে তারা চুরি করে জিততে পারে নাই, এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এরা যে উচ্চকক্ষ নামক একটা আর একটা মরিচিকায় বা সেখানে একটু ক্ষমতা নিয়ে বসতে পারে নাই, তাদের ভিতরটা কিন্তু জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এই যে তারেক রহমান তাদেরকে এই যে ধোকাটা দিছে, এটা আসলে মেনে নিতে পারছে না, সেজন্য তারা কিন্তু মায়া কান্নাটা করছে। শুনি ওর বক্তব্যগুলো আর একটু। ক্ষমতা গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত কোনো বিষয়ে তারা আসলে সেরকম সাফল্য আমাদের দেখাতে পারেনি। যদিও আমরা আসলে যে ইশতেহার বা বিষয় বাস্তবায়নের পাইলট প্রজেক্ট দিলাম, সেটার একটা ছোট অংশ দিয়ে শুরু করাটা, এটা বাস্তবায়ন করা যায়। এটা এত বড় সাফল্য নয়, বাস্তবায়ন করতে পারবো। আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে রেজিস্ট্রেট বলা হয়, তাদেরকে আমাদের অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে ২০২৫ সাল পর্যন্ত, সেটা আপনারা শেষ করেন, আমরা আমাদের সহযোগিতা করি। তাদের সার্ভিং কিছু শর্ত ছিল, তাদেরকে কিছু জায়গায় ফেসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে গেছিল যে বিএনপি নেতাদের সাথে আছে, সাথে থাকি সাধারণভাবে এটা তো দিলেও করতে পারবে না। তাদের সাদাগুলো ইয়ে না করে আদালতের মাধ্যমে এগুলো লেনদেন করে আপনাদের ডাইরেক্টলি কি করতে পারবেন, আদালতের তাহলে দর্শক, ওর কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, কারা এই পরামর্শ দিয়েছিল, কারা পরিকল্পনা করে নিয়ে আসছিল, সেই নামটা কি আপনারা বলবেন? সেই নামটা কি জনসমক্ষে আনবেন? যে কারা কারা ডিপ স্টেট বলতে আপনি কোন ডিপ স্টেটকে বলছেন? সেটা আপনি ইউনুস বাবার ডিপ স্টেট না আমেরিকার বাবার ডিপ স্টেট? কোন বাবার ডিপ স্টেট ছিল সেই ডিপ স্টেটের নামটাও একটু বলে প্রকাশ্য করে আমাদেরকে বুঝতে দেন যে আসলে ঘটনা সত্য না মিথ্যা, না আপনি আপনারাই চেয়েছেন এখন পারেননি বলে সেটা আবার সাফাই নেওয়ার চেষ্টা করছেন। সে দেখি আমরা। সেটার প্রতি কমিট রাজ্য সরকার ছিল বলে হয়েছে, এবং আমাদের ছিল বলে আমরা ইভেন নির্বাচনের প্রস্তুতি না হয়, সেজন্য নিজের আন্তরিক চলেছি। দর্শক, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এরা যে বলছে যে নির্বাচনটা সঠিক সময় দেওয়ার জন্য সরে আসছে বা তারা চাইছে,
আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় যে এই ছেলে যদি ৫ বছর ক্ষমতা থাকার সুযোগ হতো তাহলে সে সে ক্ষমতা ছেড়ে এখনো বাইরে চলে যেত? এইটা কি আপনার কাছে মনে হয়? এই যে একটা লোভী ছেলে এবং তার বাপ হইতে শুরু করে তার পারিবারিক হইতে শুরু করে প্রত্যেকটা লোকই হচ্ছে দুর্নীতিবাজ। তার বাবা শিক্ষক, সে আর এক মহিলা শিক্ষককে লাঞ্ছিত করেছে। প্রতিটা জিনিস কিন্তু আমরা জানি, কিন্তু সেগুলো কিন্তু এখনো বিচারে আসেনি। তবে বিচারের সময় একদিন আসবে। আজকে জেনারেল মাসুদ উদ্দিনের বিচারে নেওয়া হয়েছে। সময় আবার আসবে যখন এই যে এদেরকেও বিচার হবে। হয়তো সময় লাগতে পারে, কিন্তু বিচার কিন্তু এদের হবে টুডে অর টুমরো। এবং বাংলার মাটিতে এইসব রাজাকারদের, এইসব অসভ্যদের বিচার, এইসব দুর্নীতিবাজ, এইসব সন্ত্রাসীদের বিচার কিন্তু হবে। দর্শক, ওর বাকি কথাটা আমরা একটু শুনি তাহলে। বিগত সরকারের দুজন পূর্ব দায়িত্ব থাকে এই সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রী আছেন, যদিও এই সরকারের দলই আমাদের পদত্যাগ সেখানে দিয়েছিল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের এক ধরনের যুক্তি দাঁড় করতে, কিন্তু তারাই এই ধরনের কার্যক্রম এখন হলো, তারাই আগের সরকারের গুরুত্বপূর্ণ দুজন দায়িত্ব ছিল সরকারের মন্ত্রী হিসেবে নিল। সুতরাং এটা বোঝা যায় যে তারা এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা পাওয়ার জন্য এই মানুষগুলো যাদের এখন সুবিধা হলো তাদেরকে ব্যবহার করছে। দর্শক শুনলেন এই সন্ত্রাসীর কথাবার্তা এবং আমি তাকে সন্ত্রাসী বলি কারণ সন্ত্রাসী ছাড়া সে কোনো ভালো মানুষ, এরকম ছেলে যাদের ক্যারেক্টার এরকম লুটপাটকারী এবং দেশ ধ্বংসকারী, এছাড়া কিছু বলতে পারি না। দর্শক, কিছু জিনিস আমি আপনাদেরকে এই ওর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা কিছু প্রশ্ন আপনাদের কাছে নিয়ে আসতে চাই। আসিফ মাহমুদের বক্তব্যটা যদি আপনি ব্যবচ্ছেদ করেন তবে দেখবেন সেখানে লুকিয়ে আছে এক গভীর রাষ্ট্রদ্রোহী চক্রান্ত। তিনি বলছেন ডিপ স্টেট তাদের কাছে রোডম্যাপ নিয়ে এসেছিল। প্রশ্ন হলো, এই ডিপ স্টেট আসলে কারা? যারা জনগণের ভোটের তোয়াক্কা না করে যারা ড্রয়িং রুমে বসে দেশের ভাগ্য নির্ধারণ করতে চায়, সেই নামগুলো আমরা একটু আগে বলেছি, সেই নামগুলো প্রকাশ করা এখন সময়ের দাবি। সে যদি এভাবে ডিপ স্টেটকে ব্লেম করে, সেই ডিপ স্টেট কারা, এর পিছনে কোন শক্তি, কারা শক্তি ছিল, ব্যক্তিগুলো কারা, সেগুলো আমাদের সামনে আসা দরকার বলে আমরা মনে করি। আসিফ মাহমুদের ভাষ্য মতে এই অদৃশ্য শক্তি তাদের বলেছিল, দেখেন মানে আল্লাহর কাছ থেকে যেমন নবীজি ওহী পেয়ে গেছে, এর কাছে অদৃশ্য শক্তি নাকি তাদেরকে ওহী দিয়েছিল বা বলেছিল শেখ হাসিনার মেয়াদ 2029 সাল পর্যন্ত আছে, আপনারা সেটি শেষ করুন। তার মানে কি দাঁড়ালো? এই অন্তর্বর্তী সরকার কোনোভাবেই অন্তর্বর্তী থাকতে চায়নি, তারা চেয়েছিল একটি স্থায়ী অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে। আসিফ সাহেব দাবি করছেন তারা যে অফারে সায় দেননি, কিন্তু বাস্তবতা কি বলে আমরা দেখছি যে কয়েক মাস ধরে কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার নানা বাহানা তৈরি করা হয়েছিল। সংস্কার আগে, নির্বাচন পরে, এই মুখরোচক স্লোগানটি আসলে ছিল ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটি আইনি ঢাল। ইনকিলাব মঞ্চের ব্যানারে তথাকথিত সেই জঙ্গি হাদিকে দিয়ে রাজপথে যে অস্থিতিশীলতা তৈরি করা হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনকে অকেজো করে রাখা। এবং হাদিকে যে হত্যা করা হয়েছিল, দেখেন যেদিন তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণার পরপরই হাদিকে হত্যা করা হয়েছে। তার মানে যাতে এই নির্বাচনটা বানচাল করা যায়, এই নির্বাচনটা না হয়, এই নির্বাচনটা হাদি হত্যার বিচার আগে, তারপরে নির্বাচন, এরকম স্লোগানও দেওয়া হয়েছিল। এর মাধ্যমে কিন্তু তারা বিভিন্নভাবে নির্বাচনটা বানচাল করতে চেয়েছে। দেখেন তাদের যে মূল উদ্দেশ্য, ইনকিলাব মঞ্চের মধ্যে রাজপথে যে অস্থিতিশীল তৈরি করেছিল, তার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনকে অকেজো করে রাখা। আসিফ মাহমুদ আজ পদত্যাগ করে বাইরে এসে বা সরকারে না থেকে নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে চাইছেন, কিন্তু সত্য হলো সমীকরণে বনিবনা হয়নি বলেই আজ তারা এই তথ্য ফাঁস করছেন। এটি আসলে 2029 সাল পর্যন্ত ইউনূসকে এক অঘোষিত রাজতন্ত্র কায়েম করার একটি ব্যর্থ কিন্তু অত্যন্ত বিপজ্জনক চেষ্টা ছিল। ভিডিওটি এই একটা অংশ আপনি খেয়াল করবেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসিফ মাহমুদ আজ স্বীকার করছেন যে ডিপ স্টেটের সেই রোড ম্যাপে তারেক রহমানকে মাইনাস করার স্পষ্ট পরিকল্পনা ছিল। তিনি বলছেন বিএনপি নেতাদের সাজা, আদালত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘ করে তাদের নির্বাচন থেকে দূরে রাখার স্ট্র্যাটেজি দেওয়া হয়েছিল। দর্শক, একবার ভাবুন, একবার চিন্তা করুন, যারা প্রতিদিন গণতন্ত্রের কথা বলে মুখে ফেনা তুলছে, যারা মানবাধিকারের বুলি আওড়ায়, তারাই পর্দার আড়ালে বসে দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে ধূলিসাৎ করা যায় সেই পরিকল্পনা গুনছিল। তারেক রহমানের বিরুদ্ধে থাকা সাজাগুলো বাতিল না করে বরং সেগুলো ব্যবহার করে তাকে রাজনীতি থেকে নির্বাসনে রাখারই এই ছক আসলে মাইনাস সেই 2 ফর্মুলারই একটি আধুনিক সংস্করণ, যেটা 2006 সালে 2007 সালে এই পিশাচ ইউনূস, ডক্টর ইউনূস সে শুরু করেছিল। আজকে সেই জেনারেল মাসুদ মামুনদের বিচার হচ্ছে। তা আমরা দাবি করতে চাই এখানে সবচেয়ে বড় আসামি
111-এর জন্য সবচেয়ে বড় আসামি, যেটাতে আওয়ামী লীগ বিএনপি দুই দলই সাফার হয়েছে, রাজনীতি ব্যক্তিত্ব সাফার হয়েছে, ব্যবসায়ীরা সাফার হয়েছে, সেটার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এই ডক্টর ইউনূস। এবং আমি মনে করি সেক্ষেত্রে তারেক রহমানকে, ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করে আইনের আয়তা নিয়ে আসা। কেন তারেক রহমানকে তাদের এত ভয় ছিল? কারণ জানেন, একটি সুষ্ঠু নির্বাচন হলে জনগণ রায় কার দিকে যাবে, তারা চেয়েছিল ডক্টর ইউনূসকে একটি সিভিল ফ্রেশ হিসেবে ব্যবহার করে পর্দার আড়ালে থেকে রাষ্ট্র শাসন করতে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে যে ষড়যন্ত্রে জাল বিছানো হয়েছিল, তার অন্যতম লক্ষ্য ছিল বিএনপিকে ভাঙা। আওয়ামী লীগকে তো অলরেডি দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, বা আওয়ামী লীগের রাজনীতিকে তো তারা শেষ করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে, আইন নির্বাহী আদেশে বন্ধ রেখেছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে যে ষড়যন্ত্র জাল বিছানো হয়েছিল, তার অন্যতম লক্ষ্য ছিল বিএনপিকে ভাঙা এবং দলটিকে নেতৃত্বে শূন্য করা। আজ যখন তারা জনগণের প্রতিরোধের মুখে পিছিয়ে হতে বাধ্য হয়েছে, তখন আসিফ মাহমুদ বলছেন, আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য পদত্যাগ করেছি। এটি কেবলই একটি রাজনৈতিক নাটক এবং দায় এড়ানোর কৌশল মাত্র। এটাই আমাদের কাছে প্রতীয়মান হয়। এখন আসা যাক গত 12ই ফেব্রুয়ারি সে আলোচিত নির্বাচন প্রসঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আসিফের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে ইনকিলাব মঞ্চ, জামায়াত এবং এনসিপি একজোট হয়ে সেই নির্বাচন বানচাল করতে চেয়েছিল। তাদের টার্গেট ছিল সেনাবাহিনীকে বিভ্রান্ত করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অকার্যকর করে দেশে একটি জরুরি অবস্থা সৃষ্টি করে বা পরিস্থিতি তৈরি করা। আপনারা দেখেছেন ইনকিলাব মঞ্চ কিভাবে রাজপথে উগ্রবাদী স্লোগান দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের অর্থায়ন কোথা থেকে আসছিল, সেই প্রশ্ন আমাদের কাছে এখন রয়ে গেছে। তাদের মদতদাতা কারা ছিল? আসিফের এই ডিপ স্টেট তথ্য বলে দিচ্ছে তারা আসলে একটি অদেখা শক্তির তল্পি বাহক হিসেবে কাজ করেছিল। জামাত ইসলামের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল সেনাবাহিনীকে ধ্বংস করে বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করা। আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ডক্টর ইউনূস ছিলেন তাদের সবচেয়ে বড় বাজি, ঘোড়ার বাজি। আজ যখন তারা সফল হতে পারেনি, তখন আসিফ মাহমুদকে নিজেকে গণতন্ত্রের প্রহরী হিসেবে জাহির করার চেষ্টা করছেন। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, ষড়যন্ত্রকারীরা কখনো বন্ধু হতে পারে না, জনগণের বন্ধু হতে পারে না। আসিফ মাহমুদ তার এই বক্তব্য বিএনপির বিরুদ্ধে তেলের মজুদ সিন্ডিকেটের অভিযোগ তুলছেন। তিনি বলছেন, আমি পারচেজিং কমিটিতে ছিলাম, 1 মাসের মধ্যে কিভাবে তেলের সংকট হয়। আসিফ সাহেব, আপনি যখন উপদেষ্টা ছিলেন তখন আপনি কি ঘুমিয়েছিলেন? আপনি যদি জানতেন যে সিন্ডিকেট হচ্ছে, তবে কেন তাদের গ্রেফতার করে জনগণের সামনে আনেননি? কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলো না? আসল সত্য হলো, অন্তর্বর্তী সরকারের চরম প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে এখন অন্যের উপর দায় চাপানো হচ্ছে বা দোষ চাপানো হচ্ছে। তারা নিজেদেরকে বা নিজেদের পছন্দের লোকজনকে প্রশাসনে বসানোতে ব্যস্ত ছিল। দেশের সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার সময় তাদের ছিল না, তারা ছিল লুটপাটে ব্যস্ত। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সম্পর্কে এত বেশি, উনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে, উনি এই উপদেষ্টা পদ ছাড়ার পরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ দুদকে জমা পড়েছে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে। তার মানে মানুষ তার উপরে কতটা ক্ষিপ্ত, মানুষ তাকে কতটা ঘৃণা করে, কতটা মানে দোষারোপ করে এই লুটপাটের জন্য, সেটা আপনারা ভাবতে পারেন দর্শক। বাংলাদেশের ইতিহাসে একক ব্যক্তির বিরুদ্ধে মানে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ দুদকে পড়েছে। কিন্তু আমরা এই তারেক রহমানের সরকারের গত 1 মাস 10 দিনও দেখলাম না আসিফের বিরুদ্ধে এই দুর্নীতির তদন্তগুলো করতে। তবে তারেক রহমান যদি এখানে ছাড় দিয়ে থাকেন, তার ফলত কিন্তু তাকে পেতে হবে। এখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভিযোগ করছেন বিএনপি দলীয় প্রশাসক নিয়োগ দিচ্ছে, অথচ আমরা দেখছি এই এনসিপি এবং তাদের মিত্ররা কিভাবে প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজেদের মতাদর্শের লোকদের পুনর্বাসন করেছিল এবং তার মাধ্যমে লুটপাট করেছিল। ঢাকা সিটি কর্পোরেশনের সবগুলোতে প্রশাসক বসিয়েছিল তাদের পছন্দের, এবং একজন উত্তর সিটি কর্পোরেশনের একটা জঙ্গিকেও প্রশাসক হিসেবে বানিয়েছিল। এটি আসলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতো অবস্থা। তারা চেয়েছিল ডক্টর ইউনূসের ছত্রছায়ায় নিজেদেরকে একটি আলাদা শক্তি হিসেবে গড়ে তুলতে, কিন্তু জনগণের সচেতনতার কাছে তারা আজ পরাজিত। দর্শক, আপনারা ঘটনাগুলো শুনলেন, আমি বর্ণনা করছি আসিফ মাহমুদের এই বক্তব্য মানে হচ্ছে তাকে এখন সাধু হিসেবে নিজেকে জাহির করার একটা চেষ্টা। পরিশেষে একটা কথা বলতে চাই, আসিফ মাহমুদের এই স্বীকারোক্তি বাংলাদেশের মানুষের জন্য একটি ওয়েক আপ কল। 2029 সাল পর্যন্ত ক্ষমতার যে মোহর ডিপ স্টেট এবং অনুসন্ধানী গোষ্ঠী দেখিয়েছিল, তা আমাদের সার্বভৌমত্বের জন্য এক চরম হুমকি ছিল। তারা চেয়েছিল সেনাবাহিনীকে রাজনৈতিক বিতর্কে জড়াতে এবং একটা দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করতে। আজকের এই আলোচনা থেকে পরিষ্কার যে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে সিভিল সোসাইটি এবং বিপ্লবী গার্ড বানানোর স্বপ্ন দেখেছিল, তা জনগণের ম্যান্ডেট ছাড়া কখনো সম্ভব নয়।
আসিফ মাহমুদের এই বিস্ফোরক তথ্য ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আইনি প্রমাণ হিসেবে কাজ করবে বলে আমরা মনে করি। বাংলাদেশের মানুষ আর কোনোদিন কোনো অঘোষিত মাইনাস ফর্মুলা মেনে নিবে না। দেশবাসী, আপনারা জাগ্রত হন। এই ষড়যন্ত্রকারীদের প্রতিটি চাল আমাদের রুখে দিতে হবে। আসিফ মাহমুদরা আর যতই সাধু সাজার চেষ্টা করুক, সত্য একদিন ঠিকই বেরিয়ে আসবে। আজকের এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে কিভাবে আমাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে পর্দার আড়ালে এক ভয়ঙ্কর ছক আঁকা হয়েছিল। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে দিবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের মতামত জানাতে। আমরা লড়ছি সত্যের জন্য, লড়ছি গণতন্ত্রের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপদ থাকবেন।